এই ছোট আপু। পুষ্পিতা চমকে তাকালো, গোল গোল চোখে চেয়ে পল্লব ঝাপটালো, ভীত কণ্ঠে বলল, তোমাকে না আব্বু বারান্দায় আসতে মানা করেছিল, তাও এসেছো কেন? রাহাতের প্রশ্নে মুরব্বিহানা যেন কত বড় সে। পুষ্পিতা ঠোঁট উল্টালো। মাত্রই এলাম, আচ্ছা যাচ্ছি। রাহাত ভীষণ চিন্তিত গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে বেশি এসো না, এলাকায় অনেক বড় বড় ছেলে থাকে, তোমাকে দেখলে যদি নিয়ে যায় তখন আমি ছোট আপু কোথায় পাবো? পুষ্পিতা থেমে দাঁড়ালো, পরপর হেসে ফেললো কথাটায়। প্রতিবারের মতো ওর নরম গাল টেনে দিয়ে বলল, ওরে পাকা বুড়ো রে। রাহাত হাসলো, বোনের হাত ধরে নিয়ে এলো বসার ঘরে, সোফায় বসিয়ে বলল, তোমার সাথে একটা দরকারি কথা ছিল বুঝলে, কাল থেকে বলার জন্য আমার পেট গুড়গুড় করছিল। পুষ্পিতা আগ্রহ ভরে শুধালো। কি কথা? সে মস্তক ঝুঁকিয়ে সতর্কভাবে মায়ের ঘরটা দেখে নেয়। এই খবর পুষ্পিতা বাদে বাকিরা কেউ শুনলে যে আর আস্ত থাকবে না। রাহাত চঞ্চলভাবে পাশে বসলো পুষ্পিতার, অথচ চাপা কণ্ঠে বলল, আমি না কাল খুব কাছে থেকে বিট্টু মাস্তানকে দেখেছি। ভীতু পুষ্পিতার নামখানা শুনে শক্ত হয়ে গেল। মনে পড়ল খোরশেদুলের বলা সব বিশ্লেষণ। সামান্য সিনেমা নাটকের মারামারি খুনাখুনি, রক্ত দেখতে ব্যর্থ মেয়েটা আটকে উঠল সবেগে। উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুমি তুমি কি করে দেখলে? ও ও ও তোমাকে কিছু বলেনি তো? আরে না, আমাকে কিছু বলবে কেন? তুমি জানো কাল কি হয়েছে? একটা লোক জোরে বাইক চালিয়ে গিয়েছিল, তাই জন্য বিট্টু ভাই তার জামা কাপড় খুলে নিয়েছে, জাঙ্গিয়া পরা অবস্থায় তাকে পুরো এলাকায় হাঁটিয়েছে। রাহাত হাসলো, কুটি কুটি হয়ে শরীর ছেড়ে দিল ফোমে। কিন্তু পুষ্পিতার একটুও হাসি পেল না, বরং মায়া হলো সেই বেজ্জত হওয়া লোকের উপর। বলল, ছি রাহাত, একজনের অসম্মান নিয়ে তুমি হাসছো? অন্যের খারাপ দেখে কি কখনো হাসতে হয়? রাহাত হাসি থামালো, সহসা সচকিতে শুধালো। তুমি রাগ করেছো? পুষ্পিতা মাথা নাড়ালো। রাহাত আনন্দ চিত্তে বলতে গেল, তারপর আমি ওই বিট্টু ভাইয়ের। পথিমধ্যে পুষ্পিতা আটকে দেয়। ভাই? গুন্ডা আবার ভাই হলো কবে? হয় থাক থাক ভাইয়া, আর শুনবো না। এরকম মানুষ এমনিতেই আমার পছন্দ নয়। যারা মানুষকে কষ্ট দেয় তারা বাজে লোক। তুমি কিন্তু বেশি ধারে কাছে যাবে না ওদের, কেমন? রাহাতে স্বতঃস্ফূর্ত মুখ বিয়বর মিইয়ে গেল। কোনো রকম মাথা ঝাঁকালেও মহাচিন্তায় পড়ল সে। এতটুকু শুনে পুষ্পিতার প্রতিক্রিয়া ওকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেললো ভাবনায়। তাহলে সে যে সকাল বিকেল দুবেলা তীব্রর কাছে গিয়ে গল্প করার কথা ভাবছিল, সেটা শুনলে কি করবে আপু? গতকাল বিকালেও করিম সাহেব দোকানে গেছিল রাহাত। তীব্র তাকে আইসক্রিম খাইয়েছে, হেসে হেসে কথা বলেছে। একদিনে সে বলেছে তীব্রর বিরাট ফ্যান, মনে মনে তাকে ওস্তাদও বানিয়েছে নিজের। কিন্তু এখন কি হবে? না, এই নিয়ে আর কিচ্ছুটি শেয়ার করা যাবে না। আপু তো লক্ষ্মী মেয়ে, তা এসব পছন্দ করবে না, স্বাভাবিক। কিন্তু তীব্রকে ওর যা মনে ধরেছে তার সাথে একবেলা কথা না বললে চলবে না যে। আপু জানলে দেখা গেল শেষে আর মারপিটই শেখা হবে না, এভাবে বন্ধুদের মারধর খেয়ে খেয়ে বড় হতে হবে। কলিং বেল বাজলো, তখন পুষ্পিতা উঠে গিয়ে দরজা খুলল। ওপাশের নারীটিকে দেখে সালাম দিল। প্রথমে মৃদু হেসে বলল, আসুন আন্টি। রেহানা খাতুন, রাহাতদের আগের বাসার পাশের ফ্ল্যাটে থাকেন। পুষ্পিতাকে দেখে দীর্ঘ হাসলেন। কেমন আছো? ভালো, আপনি? তিনি ভেতরে ঢুকতে ঢুকতে জানালেন, ভালো। তোমার খালা কোথায়? আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। রাহাত আর বসলো না, প্যান্ট টেনে হেলে দুলে কামরায় চলল। সালমা বেগমের সেলাই মেশিনের খটখট শব্দটা থামলো। কক্ষ ছেড়ে বেরিয়ে এলেন বাইরে। ভদ্রমহিলাকে দেখেই বললেন, আরে ভাবি যে কি খবর? খবর তো আপাতত ভালো ভাই। এত ভেতরের দিকে বাসা নিয়েছেন, খুঁজেই পাচ্ছিলাম না। যে ঠিকানা দিয়েছিলেন রিক্সাওয়ালাও চিনছিল না। কি মুসিবত বলুন তো? হ্যাঁ, ওই আপনার ভাইয়ের অফিসটা কাছে তো এখান থেকে, তাই আর কি। এ আপনাদের সুবিধা হলেই হচ্ছে। আচ্ছা যাকে, আমার ব্লাউজ দুটো হলো ভাবি? একটা করে করেছি ভাবি, আর একটা বাকি। রেহানা খাতুন চটে গেলেন এবার। এখনো একটা বাকি? সে কবে বানাতে দিয়েছিলাম? আপনার তো কাল দেওয়ার কথা ছিল। এখন আমি আমার ভাইজির বিয়েতে কি পরবো? আসলে হুট করে বাসা পাল্টালাম, আবার কাল মিথিলাকে দেখে গেল, কাজের চাপে মেশিনে বসতে পারিনি। আমাকে আজকে রাতটা দিন, কাল দুপুরের আগেই পাবেন। এটা তো কোনো ভদ্র মানুষের কথা হলো না। আপনি আজ দেব কাল দেব করে আমাকে অনেক ঘোরাচ্ছেন। দুটো ব্লাউজ বানাতে এতদিন লাগে? মজুরি কি 1 টাকাও কম দিয়ে আমি নির্ঘাত আমারটা রেখে অন্যদেরটা আগে বানাচ্ছিলেন? না হলে
ওই বাসায় বসে বানাতে দিয়েছিলাম, আর এই বাসায় এসে নিতে হচ্ছে। আবার কাল আসবো বলি, এত রিক্সা ভাড়া কি আপনি দেবেন? রাগে দাঁড়িয়ে গিয়েছেন রেহানা। সালমা বেগম শান্ত করতে করতে বললেন, রাগ করবেন না ভাবি, আমি কাল সকালেই পাঠিয়ে দিব। কাল সকাল না ভাই, গায়ে হলুদ দুপুরে। আপনি আজ সন্ধ্যার মধ্যেই বানিয়ে দেবেন। সন্ধ্যার মধ্যেই? হ্যাঁ, পাশের এলাকায় আমার মেয়ের বাসা, এখন সেখানে যাচ্ছি। এসে যেন দেখি হয়ে গেছে। নিহাত ভালো বানান, না হলে যাদের কথা কার্যের ঠিক নেই তাদের কাছে এই রেহানা খাতুন ঘেঁষে না, বুঝলেন? বসবে। রেহানা খাতুন কথা শোনার প্রয়োজন বোধ করেননি, বেরিয়ে গেলেন তেজি পায়ে। সালমা খাতুন দীর্ঘশ্বাস ফেললেন, শুকনো মুখে বসলেন চেয়ারে। হাতে এত কাজ, সন্ধ্যার মধ্যে পারবেন করে দিতে? না দিলে তো আবার কথা শুনবেন। অবশ্য উনি কমই শুনিয়েছেন, এর থেকেও আরও কত কি শোনায় অনেকে। তাদের পারিবারিক অবস্থা সচ্ছল, খোরশেদুল মোটা মাইনে পান, যা দিয়ে সব আরামসে চলে। এসব জামার কাপড় সেলাইয়ের দরকার ছিল না, শুধুমাত্র পুষ্পিতাটার জন্যেই। খোরশেদুলের চোখে মেয়েটা বোঝা ঘরে বাড়তি লোক। শুরু থেকেই তার সাফ সাফ বাক্য ছিল, বাড়িতে কুকুর পুষলেও মানুষ খেতে দেয়, তাই ওকে খাওয়াবো, কিন্তু এর বেশি ওর পেছনে কোনো খরচ করতে আমি পারবো না। পড়াশোনা তো হবেই না, অন্যের মেয়েকে শিক্ষিত করে আমার কি লাভ? এত টাকা নষ্ট করার মতো টাকা নেই আমার। সালমা বেগম সেদিন যোগ্য জবাব দিতে পারেননি, কেবল বিমূঢ় আহত চোখে চেয়েছিলেন স্বামীর দিকে। শেষে বলেছিলেন, ওর সব খরচ আমার, তুমি শুধু মেয়েটাকে থাকতে দিও, তাহলেই হবে। কিশোরী বয়সে দুই বোন একসাথে টেলার্সের কাজ শিখেছিলেন। মায়ের নিতান্তই শখের বশে শিখিয়েছিলেন মেয়েদের। সেদিন পুষ্পিতার জন্য ওইটুকুই কাজে দিল। এ নিয়েও খোরশেদুলের ছিল চরম আপত্তি। তার মতো মন্ত্রণালয়ে কর্মরত একজন লোকের স্ত্রী আশেপাশে মানুষের জামাই সেলাই করবে? কিন্তু যুক্তিতর্কে পেরে উঠলেন না সেবার। সেই থেকে সালমা বেগম পুষ্পিতার পড়ার খরচটুকু এই দিয়ে চালাচ্ছেন। কিন্তু এই যোগান যে আহামরি হচ্ছে না। শহরের স্কুল কলেজে পড়ার মতো সচ্ছলতায় কুলাচ্ছে না। ওই জন্যে মিথিলা রাহাতের মতো ভালো উন্নত স্কুল চোখে দেখেনি মেয়েটা। ওদের মতো কোচিং টিচার কিচ্ছু পায়নি। সালমার ভেতরটা এই নিয়ে আক্ষেপে ফেটে যায়। মেয়েটা যখন শক্ত অঙ্ক কষতে গিয়ে হিমশিম খেত, ছুটে এসে জিজ্ঞাসা করত, মনি এটা কিভাবে করব? বুকটা ছিঁড়ে যেত তার। তার উপর দুই বাবা মেয়ের নীরব অত্যাচার তো আছেই। মিথিলা ওকে নিজের চেয়ার টেবিলে বসতে দেয় না, শব্দ করে পড়তে পারে না, তারা বিরক্ত হয়। পুষ্পিতা পড়তে বসলেই চলে হাজারটা কাজের হুকুম। সালমা বেগম তর্ক করতে করতে হাঁপিয়ে যান। আর কত বোঝাবেন? যাদের বিবেক থেকেও নেই তাদের বোঝানো সম্ভব? পুষ্পিতা অতটুকু সময়ে নিরিবিলি পড়তে পারে, যেটুকু সময়ে বাবা মেয়ে ঘরে থাকে না। তাই যা পারে, যা রেজাল্ট করে সব নিজের চেষ্টায়। সালমা বেগমের ধ্যানের সুতো ছিল একজোড়া কোমল হাতের স্পর্শে। পুষ্পিতা মেঝেতে বসে হাঁটু আঁকড়ে ধরেছে ওনার, মাথাটা গুজে দিয়েছে কোলে। নাক টানার আওয়াজ পেতে সালমা উদ্বেগ নিয়ে ওর মুখ তুললেন। কাঁদছিস কেন? পুষ্পিতার দীঘল আঁখি টলমলে ভেজা গলায় বলল, আমার জন্য সবাই তোমায় কথা শোনায় মনি। কে বললো তোর জন্য শোনায়? আমি জানি তুমি আমার জন্যই এত কিছু করছো মনি। আমার সামনে কেউ তোমাকে কিছু বললে আমার খুব কষ্ট হয়, রাগ হয় নিজের প্রতি। তুমি এসব ছেড়ে দাও মনি, দরকার নেই আমার লেখাপড়ার, আর পড়বো না আমি। সালমা ক্ষেপে বললেন, 100 আর মারবো। এসব কি কথা? তুই পড়াশোনা ছাড়বি বলে এমন খাটছি এত বছর? পুষ্পিতার অশ্রু কপল ছিল। কিন্তু সবাই যে তোমায় কথা শোনায়, খালু জানো তো কত কি বলে। এত অশান্তি কেন সইবে আমার জন্য? বলুক, ওসব আমার গায়ে লাগে না। তুই আমার পেটের মেয়ে হলে কি এদের মধ্যে এসব থামিয়ে দিতাম? তাহলে এখন কেন থামার? যে যা পারে বলে যাক আমায়। তুই শুধু নিজের জায়গায় স্থির থাকিস পুষ্পিতা। মনে রাখবি, তোর জীবন বাকি 5 জনের মতো সুগম নয়। এত সহজে যদি হার মানবি তাহলে তুই কেন যুদ্ধ করলি এতদিন? আমি যে চাই তুই অনেক পড়াশোনা করবি, নিজের পায়ে দাঁড়াবি, নিজের পরিচয় বানাবি। কেউ তোকে বোঝা বলবে না, খারাপ কথা বলবে না, কষ্ট দিবে না। এসবের জন্য যা সহ্য করার আমি করব। খবরদার আর পড়া ছাড়ার কথা বলবি না, মনে থাকবে? পুষ্পিতা ঠোঁট চেপে দৃষ্টি নামালো। সালমা গাল মুছিয়ে বললেন, বোকা মেয়ে, কাঁদছিস কি? সব কিছুর সমাধান হয়। বর্তমান পৃথিবীতে তোর মতো নরমদের কোনো দাম নেই রে মা। শক্ত হতে শেখ। আচ্ছা, কাজ ঠিকঠাক না হলে সবাই তো কথা শোনাবেই।
তুই যদি স্কুলে পড়া না পারিস স্যার বকবে না? পুষ্পিতা আস্তে মাথা দোলালো। এই যে তোর খালুজান অফিসে যান, সেখানে 19-20 করলে কি বস বকে না? হুম। তাহলে এগুলো ধরতে নেই। আর তোকে এসব ভাবতেও হবে না। একদিন পর রেজাল্ট বের হবে, তারপর তুইও ভার্সিটিতে যাবি, লেখাপড়া শেষ করে চাকরি করবি। যারা তোকে আশ্রিতা বলে খোঁচা দেয় তাদের দেখিয়ে দিবি, পারবি না? পুষ্পিতা ওনার হাত দুটো মুঠোয় নিয়ে বলল। তুমি পাশে থাকলে সব করব। সালমা বেগম মুচকি হাসলেন, মাথায় হাত বুলিয়ে টেনে নিলেন বক্ষে। আমি সব সময় তোর সাথে আছি। পুষ্পিতা মিশে রইল ওই বুকে। একটু আগে মায়ের জন্য করা মন খারাপ নির্নিমেষ মুছে গেল। সালমা বেগমের শরীর থেকে ছুটে আসা স্নেহের ঘ্রাণে জড়িয়ে গেল অন্তপুর। কে বলেছে মা নেই ও অনাথ? এই তোর মা। এই যে শাফিনের মুখের করুণ দশা, চোখে মুখের অবস্থা ভালো নয়, কাদো কাদো চেহারা, চিন্তায় কেমন ফ্যাসফ্যাসে। শ্বাস নিতে নিতে তীব্রর পাশে এসে দাঁড়ালো। তীব্র এক পলক চাইল ওর দিকে। তার দলবলের মধ্যে শাফিন সব থেকে ঘনিষ্ঠ। সামনের দিক ফিরে বলল, এই অবস্থা কেন? নাহিদের মতো কি তোর গার্লফ্রেন্ডও ভেগে যাচ্ছে? পাশ থেকে সশব্দে হেসে উঠল সবাই, মজা পেয়েছে ওরা। শুধু নাহিদ গাল ফোলালো, ঠোঁট উল্টালো শিশুর ন্যায়। কিন্তু শাফিনের মুখ বিবরে পরিবর্তন দেখা গেল না, বরং চেহারায় মেঘ ঘনালো আরেকটু। মিরাজ বলল, কাল লেট নাইট পার্টি করেছি মামা, কি জাক্কাস ক্লাব। ফোন তুলিনি, মিস করে গিয়েছে। শাফিন জবাব দিল না, ও মর্মাহতের ন্যায় আওড়ালো। আম্মু খুব অসুস্থ রে বিট্টু। কাল রাতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, সারা রাত হাসপাতালে ছিলাম, সকালে বাড়ি রেখে এই এলাম এখানে। সবার হাসি খুশি মুখশ্রী উবে গেল অমনি। তীব্র তটস্থ নজরে চেয়ে বলল, কিছু জানাসনি কেন? মাথা কাজ করছিল না, বোনটা এত কাজ ছিল, আমিও প্রায় দিশেহারা হয়ে পড়েছিলাম। আম্মুকে এত অসুস্থ কোনোদিন দেখিনি, হয়তো বুঝতে দেননি আমায়। কাল প্রথম ফিল করলাম বেঁচে থাকতে মাথার উপর বটবৃক্ষটা খুব দরকার রে। আজ বাবা থাকলে হয়তো। শাফিন থামলো, গলা ধরে এসেছে ওর। তীব্র বলল, এখন কি অবস্থা? ভালো না, দুটো কিডনি ধরে গেছে। খুব দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট না করলে বাঁচানো যাবে না। বলতে গিয়ে কেঁদে ফেললো। আরমান বলল, তাহলে ব্যবস্থা কর, দেরি করছিস কেন? অনেক টাকার ব্যাপার, দেশে হবে না। ইন্ডিয়ার অ্যাপোলো সাজেস্ট করছেন ওনারা। আর ওটা যে কেমন ডাকাতি হাসপাতাল জানিসই তো, 1,05,000 ছাড়া নড়তে পারবো না। আর এই মুহূর্তে 5 লাখ আমার কাছে অনেক কিছু। মিরাজ উৎকণ্ঠিত হয়ে বলল। এখন তাহলে উপায়? শাফিন হতাশ কণ্ঠে বলল, জানি না রে, বাইকটা বেচে দেবো ভাবছি, ওটা দিয়ে যা পাবো আপাতত চলবে। থামলো। ও শ্বাস টানার আগেই তীব্র ঠাস করে একটা চর বসালো ওর গালে। শাফিন চমকে গেছে, ভেবাচাকা খেয়ে গাল ধরে বলল। কি করলাম? তীব্র নিশ্চুপ ঘাড় বাঁকালো মিরাজের দিকে। এই মাসের চাঁদা তুলেছি। হ্যাঁ, সে তো 1 তারিখে উঠিয়েছি, সব কটাকে মিলে উড়াদোড়া উড়িয়েছি পার্টি করে। তীব্র দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ায়, ভাবে কিছু। পকেট থেকে সিগারেট তুলতে গিয়ে দেখলো খালি। আরমানকে বলল, সিগারেট আনা তো। তোর ভাই দামি সিগারেট, করিমের দোকান তো বন্ধ, অন্য দোকান থেকে আনবো। আন। আরমান রাস্তার ওই পারের দোকানে গেল। সে ওদের দল বলে নাম লিখিয়েছে। নতুন দোকানদার চিনতেন না, বললেন 30 টাকা। সে চিল্লিয়ে ডাকলো, বিট্টু টাকা। নাম শুনে দোকানদার ভয় পেলেন। তীব্রর ঘোলাটে নজর তাক হলো। ঠান্ডা গলায় শুধালো। তোর টাকা লাগবে? লোকটা শশব্যস্ত বললেন। আরমান ঠোঁট চেপে হাসলো। রাস্তা ডিঙিয়ে ফিরে এলো। আস্ত প্যাকেট ছিঁড়ে সিগারেটের তামাটে মাথা ধরালো নিজে থেকে, বাড়িয়ে দিল তীব্রর দিক। শাফিন গালে হাত দিয়ে দাঁড়িয়ে তখনও বোকা বোকা চোখ ফ্যালফ্যাল করছে। চর কেন খেয়েছে বুঝতে পারছে না। ও তো খারাপ কিছু বলেনি, একটুখানি কষ্টের কথা শেয়ার করাতে মারলো কেন বিট্টু? সাদাটে ধোয়ার কবলে তীব্রর নাকমুখ ঢেকে যায়। শুতনু বখাটে ঠোঁটে জলজলে সিগারেট সৌন্দর্য ফোটায় দ্বিগুণ। ফোন বাজলো তখন। রিংটোনের কড়া শব্দ ভেসে এলো। জিপের সিট থেকে ফোন এনে এগিয়ে দেয় মুশফিক। তীব্র স্ক্রিনে চাইল, ধরল। কোথায় তুমি? যেখানে থাকার কথা। ব্যাকা উত্তরে জামশেদ নাক ফোলালেন। একটু থেমে শান্ত কণ্ঠে বললেন, এক্ষুনি একবার আমার অফিসে আসতে পারবে? কথা ছিল। আসছি। লাইন কাটলো তীব্র। উৎসুক দলের দিকে চেয়ে জানালো, মন্ত্রী মশাইয়ের কল, দাওয়াত দিয়েছেন অফিসে। মিরাজ বলল, আমিও চাই। আয়। মিরাজ জিপের দরজা খুলে ভদ্রের ন্যায় বসলো, অথচ স্ট্যান্ড ধরে লাফ দিয়ে ভেতরে ঢুকলো তীব্র। সময়টায় তাকে মনে হলো কাদম্বিনীর কোল ঘেঁষে ছুটে চলা দাপুটে এক বাজ পাখি। জামশেদ তালুকদারের কেবিনের সামনে আসতেই গার্ড এসে সামনে দাঁড়ালেন।
বাধা পেয়ে থামলো ওরা। তীব্র ভ্রু বাঁকালো। গার্ড নম্র গলায় বললেন, স্যার, কেবিনে যেতে হলে আগে বড় স্যারের অনুমতি নিতে হবে। তীব্র নিরুৎসাহিত। তোর স্যার আমায় ডেকেছে, আমি এসেছি। এখন অনুমতি নেব কি নেব না সেটাও আমি বুঝবো। কিন্তু স্যার। কথা সম্পূর্ণ হলো না। তীব্র উচ্ছিষ্টের ন্যায় লোকটার বুকে এক হাত দিয়ে ধাক্কা মারল। তিনি পিছিয়ে গেলেন 2 কদম। তীব্রর চোখ মুখ দেখে ফের কিছু বলার সাহস হলো না। জামশেদের বড়সড় কেবিন, 2 দেওয়ালে 2টো এসি ঝুলছে, পেছনে ঝুলছে দেশের প্রধানমন্ত্রী আর তার পিতার ছবি। টেবিলে রাখা নেম প্লেটে লেখা স্বরাষ্ট্রমন্ত্রী জামশেদ তালুকদার। হাতের বাঁ পাশে রাখা বাংলাদেশের পতাকার ক্ষুদ্র ভাস্কর্য। মনোযোগ সমেত কিছু লিখছিলেন তিনি। এর মধ্যে দরজায় এলো তীব্র। 2 আঙ্গুল দিয়ে টোকা দিল কাচে। জামশেদ মুখ তুললেন। ছেলেকে দেখে চেহারা বদলালো না। টোকা শুনেই বুঝেছেন এটাকে। আজ অবধি যতবার তীব্রর আগমন হয়েছে ভদ্রভাবে হয়নি। ন্যূনতম সভ্যতা ছেলেটা শিখেনি। তিনি লেখা বন্ধ করলেন, কণ্ঠ গম্ভীর। এসো। তীব্র ঠুকলো। সোজা টেবিলের কাছে এসে বলল, অফিসের লোকদের একটু ভদ্রতা শেখাবেন। কার সাথে কি বলতে হয় জানে না। এখানে আমার অসম্মান হলে আমি কিন্তু অনুরোধ করে মরলেও আসবো না। জামশেদ জবাব দিল না। আশ্চর্য হলেন ভেতর ভেতর। যার নিজের মধ্যে ভদ্রতার ছিটে ফোটা নেই সে আবার অন্যকে নিয়ে কথা বলে। পেছনে মিরাজকে দেখে ভ্রু কুচকালেন, শুধালেন, ওকে। মিরাজ গুটিয়ে এলো। এমনিতেই ওর ভয় লাগছে এখানে আসা থেকে। চারিদিকে এত পুলিশ গার্ড, জীবনে কোনো মন্ত্রীর অফিস তো দেখেনি। আমার বন্ধু। জামশেদের ভ্রু মসৃণ হয়। তীব্র বন্ধুদের নমুনা তার জ্ঞাত। এই তো চেহারার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। মিরাজ অস্বস্তি সমেত হাত উঠিয়ে সালাম দিল। তিনি উত্তর করলেন না বোধ হয়, তবে গমগমে গলায় বললেন, শার্টের বোতাম লাগাও। মিরাজ থতমত খেলো। তৎপর হাতে এলোমেলো শার্টের বোতাম লাগালো। একবার চাইলো তীব্র দিক। ওরা থেকেও তার বোতাম একটা বেশি খোলা। ফর্সা বক্ষপট একেবারে হাঁ করেছে। ভাবলো ওরটাও লাগিয়ে দেবে কিনা। হাত দুটো সুরসুর করলো। পরক্ষণেই দমালো নিজেকে। দাঁড়িয়ে থাকতে চাইলো নিশ্চুপ। জামশেদ তাতেও বাদ সেধে বললেন, তুমি বাইরে গিয়ে দাঁড়াও, তীব্রর সাথে আমার কথা আছে। মিরাজ প্রশ্ন নিয়ে চাইলো কি করবে। তীব্র চোখ দিয়ে বোঝালো যা। ঘাড় হেলালো সে, বিনা বাক্যে বেরিয়ে গেল। জামশেদ চেয়ার দেখালেন। বসো। লাগবে না। বসলে কি সমস্যা? তীব্রর মুখে চুইংগাম চিবাতে চিবাতে বলল, আমার বসার স্টাইল আপনার পছন্দ হবে না। আপনি বলুন, আমি শুনছি। জামশেদ ছোট্ট শ্বাস ফেললেন, শুধালেন, বাড্ডার সাবেক এমপি সিকদারকে চেনো? না। নামও শোনোনি? না। দেখেছিলে তো একবার? মনে নেই, কাজের কথা বলুন। তোমাকে ওর কাছে যেতে হবে। গিয়ে? জামশেদ বিরতি নিলেন। খানিকক্ষণ চুপ থেকে বললেন, গত মাসে এসিপি কামরানের একটা স্ক্যান্ডাল ভাইরাল হয়েছিল। ওকে সাসপেন্ড করার মতো অবস্থা প্রায়, কিন্তু আমার জন্য ওর চাকরিটা বেঁচে যায়। ওই সময় ওর সাথে ফোনে কথা হয়েছিল আমার। সেখানকার একটা রেকর্ডস ক্লিপ সিকেন্দারের হাতে পড়েছে। কিভাবে পেয়েছে জানি না। ও সেটা আজ 3 দিন ধরে আমাকে ব্ল্যাকমেল করছে। মোটা অঙ্কের টাকা চাইছে, সাথে ওর অবৈধ মালামাল পাচারের সহযোগিতা। না হলে হুমকি দিচ্ছে ক্লিপ নিতে ছেড়ে দিবে। আর একবার সেটা পাবলিকের কাছে গেলে বুঝতেই পারছো কি হবে। জামশেদ যতটা গুরুতর ভঙ্গিতে বললেন, তীব্রর উপর লেশমাত্র প্রভাব পড়ল না তার। বিদ্রুপ করে বলল, সোজাসুজি বললেই হয়, আপনার ঘুষ চাওয়ার সিক্রেট আটকা পড়েছে সেখানে। জামশেদ চোখ নামালেন। ছেলেটার কাঠখোট্টা কথাবার্তায় বিরক্ত সে। তীব্র ঠোঁটে চটচটে হাসি বলল, এখন সিকান্দারের থেকে ওই ক্লিপ আমাকে উদ্ধার করে আনতে হবে। মাস্তান ছেলে পছন্দ না, অথচ তার মাস্তানির সুবিধা নিচ্ছেন। এই না হলে রাজনীতিবিদ বাপ। জামশেদ রেগে বললেন, এত কথা বলতে বলা হয়নি তোমায়। কাজটা করবে কিনা শুধু সেটুকু বলো। আপনার হাতে অন্য অপশন আছে? নিভে গেলেন তিনি। এই কাজের জন্যে যতটা সাহস বিচক্ষণতা দরকার তীব্র থেকে ভালো কেউ নেই। থেমে থেমে বললেন, তুমি আমার ছেলে, সবচেয়ে বিশ্বাসী লোক। এরকম একটা কাজ আমি কেন অন্য কাউকে দেব? তীব্র তুচ্ছ হাসলো, বলল, আমি রোদের মধ্যে মানুষকে ভয় দেখিয়ে টাকা নিই, আর আপনি নেন এসি রুমে বসে ঠান্ডা মাথায়। অথচ দুটোই কিন্তু অবৈধ। এদিক থেকে দেখতে গেলে আপনি আমি দুজনেই এক, তাই না? জামশেদ অতিষ্ঠ ভঙ্গিতে মাথার দুপাশে চেপে ধরলেন। তার অসহ্য শক্তি এই তীব্র সামনে এলে কিভাবে যেন তরতর করে বেড়ে যায়। চাইলেও সঠিক উত্তর দিতে পারেন না, চুপ করে থাকেন। তীব্র নিজেই বলল, কাজটা করব, কিন্তু শর্ত আছে আমার। জামশেদ তাকালেন।
কি শর্ত? 5 লাখ টাকা লাগবে। জামশেদ দ্বিতীয় প্রশ্ন করলেন না। বেশি ঘাটালে তীব্র বেঁকে বসবে নিশ্চিত। সহজ কণ্ঠে বললেন, আবুলের থেকে চেক নিয়ে যাও। তীব্র তুষ্ট গলায় বলল, গ্রেট, আপনার কাজ কালকের মধ্যেই হয়ে যাবে। জামশেদ উত্তর দিলেন না। তীব্র বেরিয়ে গেল। তিনি চেয়ে রইলেন ওর গমন পথে, মুখ ফুলিয়ে স্বস্তির শ্বাস ফেললেন। তীব্র যখন বলেছে কাজ হবে, তিনি শতভাগ নিশ্চিত তা হবেই। দরজায় টোকা পড়ায় আবুল হাসান বিরক্ত, বিস্মিত। এই অফিসে জামশেদের পরে সম্মান তার। ওনার কাজে লাগলে তাকে ফোন করে ডেকে নেন, কেবিনে আসেন না। তাহলে দরজায় এমন ঠোকাঠুকি করে কার সাহস? তিনি তাতে উঁচু গলায় বললেন, এই কে রে? তীব্র দৌড় ঠেলে দিল। দেয়ালের এপারে এসে বাড়ি খেলো কাঠ। উৎকণ্ঠ আওয়াজ আর ওর মুখটা দেখে চুপসে গেলেন তিনি। তীব্র দাপুটে গলায় বলল, তোর বাপ। আবুল সবেগে উঠে দাঁড়ালেন, চেয়ার রেখে এগিয়ে এলেন ত্রস্ত। স্যার আপনি? আমি বুঝতে পারিনি। আসুন স্যার আসুন। কি সৌভাগ্য, আপনি আমার কেবিনে। তীব্র ভেতরে ঢুকলো, সাথে মিরাজ। তার চোখ অফিসের কোনাকানিতে, চোখ জুড়ে বিস্ময় আর মুগ্ধতা। আবুল স্বীয় চেয়ার হাত দিয়ে মুছে তীব্রর দিকে এগিয়ে দিলেন। বসুন স্যার। বসলো তীব্র। পায়ের ওপর পা তুলে এক হাত ছড়ালো হাতলে, চোখ ছোট ছোট করে বলল, তোর অতি ভক্তি দেখলেই আমার হাত চুলকায়। ইচ্ছে করে তোর ভোতা নাকটা এক খুশিতে ফাটিয়ে দেই। মিরাজ ঠোঁট চেপে হাসি আটকাতে চাইল, অথচ গহ্বর ফুঁড়ে ফিক ফিক শব্দে বেরিয়ে এলো তা। আবুল হতভম্ব হয়ে বললেন, আমি আমি কি করেছি স্যার? তীব্র চসূচক শব্দ করলো। সেটাই তো সমস্যা, কিছু করছিস না। আচ্ছা ওসব বাদ, ফটাফট একটা 5 লাখের চেক দে। আবুল হাসান ভ্রু কপালে তুলে বললেন, এত টাকা? হঠাৎ এত টাকা কেন স্যার? তীব্র উষ্ণ আর চোখে চাইল তিনি, ঘাবড়ে বললেন, দিচ্ছি। মুখ কালো করে চেক আনলেন তিনি। তীব্রর দিকে বাড়িয়ে দিলেন বিনয়ে। সে হাতে নিয়ে উঠে দাঁড়ালো, একবার দেখলো টাকার অঙ্ক, তাকালো আবুলের দিকে। আচমকা বিক্ষিপ্ত এক দানবীয় থাপ্পড় সপাটে বসালো ওনার গালে। শক্তপোক্ত চরে আবুল ছিটকে গিয়ে পড়লেন পাশের চেয়ারের উপর। বাম চোখের চশমার গ্লাসটা ভেঙে খসে পড়ল ফ্লোরে। প্রচণ্ড হকচকিয়ে চাইলেন, ভয়ার্ত গলায় বললেন, টাকা তো ঠিকঠাকই দিলাম স্যার। তীব্র সে চেয়ারের উপর পা তুলে দেয়, ঝুঁকে যায় হাঁটুর উপর, অলস ভঙ্গিতে জানায়, টাকার জন্য নয়, মাটা তোর সাহসের পুরস্কার। তীব্র রেজা তালুকদারকে প্রশ্ন করলে উপহার নিবি না? আবুল হাসান ঢোক গিললেন, কোনো মতে সোজা হলেন, কণ্ঠ নরম করে আবেগ ঝরিয়ে বললেন, আমি তো আপনার বাবার বয়সী। তীব্র বক্র হাসলো, মিরাজের দিকে চেয়ে দেখলো সেও হাসছে, তারপর ফিরে বলল, দাদার বয়সী লোককে পেটানোরও রেকর্ড আছে আমার, ডেমো দেখবি? আবুল হাসান শঙ্কিত চেহারায় মাথা নাড়লেন দুপাশে। তীব্র ওনার গাল চাপড়ে বলল, ভয় পাস না, আজ আর মারবো না। তুই আমার বাবার পোষা বিলাই, ম্যাও ম্যাও করবি, লেজ নাড়াবি, ব্যাস। এর এক দণ্ড বেশি করেছিস তো। আঙ্গুল উচালো সে, ছুড়ল নীরব শব্দহীন গর্জন। তীব্র হাঁটা ধরল, মিরাজ দাঁত মেলে হাসছে। কাণ্ডগুলোর ভীষণ মজা পেয়েছে ও। আবুলের দিকে চেয়ে ভিড়ভিড়িয়ে বলল, ঠিক আছে। সেই হাসি, কথা আর তীব্রর পিঠের দিক চেয়ে জ্বলন্ত শিকার ন্যায় টক বগালেন আবুল। ভেতর ভেতর পুষলেন আগ্নেয়গিরির উত্তপ্ত সীমাশূন্য দগ্ধলাভা। ছোটখাটো তবে আকস্মিক থাপ্পড় খেয়ে সাফিন থম করে বসে। এমনিতেই ওর মন খারাপ, মায়ের চিকিৎসা কিভাবে করবে তা নিয়ে মাথা এলোমেলো। বাবার পেনশনে সংসার চলে, ওর নিজের তো ইনকাম নেই। বিট্টুর সঙ্গে থেকে যা কামায় তা খরচ হয় নিমিষে। সাফিনের মস্তিষ্কে হঠাৎই বিবর্ণ বাস্তব সাঙ্গপাঙ্গ সমেত হানা দিল। বোনটা বড় হচ্ছে, বিয়ে দিতে হবে একদিন, কিভাবে কি করবে ও? সারাদিন রংবাজি করলে তো আর সঠিক সুরাহা হবে না। ওর কি আবারও একটা চাকরি জোগানো নামা উচিত? কিন্তু নেমেছিল তো একবার। ঘুষ ব্যতীত কেউ কাজ দিতে রাজি না। যেখানেই যায় লাখ লাখ টাকা ডিমান্ড তাদের। সেসবের প্রতি বিদিষ্ট হয়েই তো এই পথে নামলো। আড্ডা মারামারি এসবে এখন অন্যরকম সুখ। পাশে বসা সবাই গল্পে ব্যস্ত। সামনে দিয়ে এক স্কুল পড়ুয়া মেয়ে গেলে আরমান সিটি বাজালো। মুশফিক বলল, পিচি মেয়ে বউ হবা? মেয়েটি কথা বলল না, তাকায় উনি চুপচাপ মাথা নুইয়ে হেঁটে গেল। তাদের প্রমোদ কণ্ঠস্বর আজকে সাফিনের উপর প্রভাব ফেলল না। সে একই রকম হতাশ ভঙ্গিতে বসে। তীব্র জিপ এসে ভিড়ল তখন। মিরাজ নামলো সে। সাফিন একবার চোখ তুলে ওদের দেখে আবারও পায়ের পাতার দিকে চাইল। আচমকা সামনে প্যাকেট জাতীয় কিছু দেখে মুখ তুলল। চাউনিতে প্রশ্ন। তীব্র অধৈর্য। ধরবি? আগরে কি দেখছিস? কি এটা? খুলে দেখ।
বলে ব্যাগটা ছুঁড়ে ফেললো ওর উড়ুর উপর। শক্তপোক্ত জিনিস। সাফিন সহ সবাই উৎসুকে। সে কালো প্যাকেট আস্তে ধীরে ছড়ায়। উন্মুক্ত হয় পুরো টাকার কয়েকটা বান্ডিল। চোখ বেরিয়ে আসে ওদের। সাফিন ঠোঁট ফাঁকা করে বলে, এত টাকা? তীব্রর ভাবভঙ্গি উদ্বেগহীন। বরাবরের মতন জিপের ফ্রন্টে উঠে বসলো। সাবলীল জবাব দিল, 5 লাখ আছে। তোর মায়ের চিকিৎসা এবার কনফার্ম। সাফিন স্তব্ধ বিহবল। এমনকি চমক মিরাজের চোখে মুখেও। তীব্র চেক ক্যাশ করিয়েছে যখন, তখনও বোঝেনি ও এতগুলো টাকা সাফিনকে এমনি এমনি দিয়ে দিল। এত বড় মনোর। সাফিন স্তম্ভের ন্যায় শক্ত হয়ে বসে রইল কিয়ৎক্ষণ। তীব্র ভ্রু উঁচায়। শালা এত কি ভাবিস? আমি থাকতে তুই বাইক বেচবি? বিখ্যাত বিট্টু মাস্তানের নাম খারাপ করবি? সাফিনের দৃষ্টি মার্বেলে ধাতস্থ হতে সময় লেগেছে অনেক। পরপর ঝড়ের বেগে উঠে গিয়ে ঝাঁপিয়ে পড়ল তীব্রর উপর। কাঁধ ভিজিয়ে দিল অশ্রুতে। কান্নার দমকে কথা বের হলো না, তবে স্পষ্ট তার কৃতজ্ঞতা। তীব্র ফোঁস করে শ্বাস ফেলে সাফিনের পিঠে হাত বোলালো। বাকিরা মুগ্ধ হাসে। মিরাজ ছুটে এসে উপর থেকে জড়িয়ে ধরে দুজনকে। ওর দেখা দেখি বাকিরাও এলো। যারা তীব্র ছোট, কেবল সাহসের অভাবে দাঁড়িয়ে তারা, তবে বশীভূত অনুরূপ। বখাটে বিট্টু মাস্তানের অন্যরকম উদার মনের হদিস পেয়ে ভীষণ আবেগে আপ্লুত। পুষ্পিতার রেজাল্ট দিয়েছে জিপিএ টেনে টুনে বরাবর 3.96 এসেছে। আর এই নিয়ে সেই থেকে খোরশেদুল আর মিথিলার কটু বাক্যের শিকার সে। উঠতে বসতে খোরশেদুল বিদ্রুপ করছেন, বলেছেন, কি রেজাল্টটা ছিরি! এই রেজাল্ট নিয়ে নাকি আবার ভালো ভার্সিটিতে পড়াতে চাও সালমা? 80 নিচে আজ অব্দি নাম্বার পায়নি। তোমার বঞ্জিকে বরং বলো ওর পা ধুয়ে একটু পানি খেতে, তাহলে যদি তোমার কষ্টটা সার্থক হয়। পুষ্পিতা লজ্জায় মাথা নামিয়ে ফেলল। পৈশাচিক তাচ্ছিল্য হাসল মিথিলা। রাহাত পুষ্পিতাকে দেখল নিঃসহায়ের মতন। যতটা আনন্দে মাংসের হাড় চিবাচ্ছিল, হারিয়ে গেল সব। সালমা বেগম তপ্ত কণ্ঠে বললেন, তোমার মেয়ের প্রতিটা সাবজেক্টে টিচার দেওয়া হয়েছে। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট সে। এক্সট্রা কোচিং ক্লাস তো ছিলই। এত সুবিধার পরও যদি 80-র ঘরে নাম্বার না পায় তাহলে সেটা লজ্জার ব্যাপার। আর পুষ্পিতা যা পেরেছে নিজের চেষ্টায় একা একা পেরেছে, তাই ওর সামান্য পাস হলেও আমি খুশি হতাম। খোরশেদুলের হাসি কমে গেল। তিক্ত গলায় বললেন, পৃথিবীতে তুমিই একমাত্র মহিলা যার নিজের থেকে অন্যের মেয়ের জন্য দরদ বসি। তাতে তোমার সমস্যা কোথায়? পুষ্পিতার হাত আর চলছে না ভাতে। মুখে নেওয়াটুকু কাটার মতন বিঁধে রয়েছে গলায়। এই রোজকার কলহে সে ক্লান্ত বিধ্বস্ত। রাহাত মাঝখান থেকে বলল, আম্মু, ছোট আপু যে পাশ করলো, মিষ্টি খাওয়াবে বলেছিল, খাওয়াবে না এখন? সালমা বেগম হাসলেন। খাওয়াবো তো, পুরো বিল্ডিংয়ে দেবো ভাবছি। খোরশেদুল একবারই থমথমে গলায় বললেন, আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না। সালমা ভ্রুকুচকে বললেন, তোমার কাছে কে চাইলো? ওই কটা মিষ্টি কেনার টাকা আমার আছে। মিথিলা বলল, যেই না রেজাল্ট তাতে আবার মিষ্টি। সালমা কিছু বলতে চাইলে পুষ্পিতা ত্রস্ত হাত চেপে ধরল ওনার। তাকালে দুপাশে মাথা নেড়ে অনুনয় করলো কথা না বাড়াতে। থেমে গেলেন তিনি। একটু চুপ থেকে পুষ্পিতাকে বললেন, বিকেলে মিষ্টি কিনতে যাব আমরা, কেমন? সে চুপসে যাওয়া কণ্ঠে বলল, থাক না মনি, শুধু শুধু টাকা। পথিমধ্যে ধমক ছুড়ে এলেন মায়া, চুপ কর তুই, তোকে ভাবতে হবে না। রাহাত হইচই করে বলল, আম্মু, আমি একাই কিন্তু 20টা মিষ্টি খাবো। আচ্ছা খাস। খোরশেদুল অসহ্য ভঙ্গিতে বসে। ইচ্ছে করছে উঠে যেতে। নেহাত খাবার নষ্ট পছন্দ নয় বলে গাঢ় হয়ে রইলেন। বিড়বিড় করলেন, আদিক্ষেতা। মিথিলারও একই অবস্থা, কিন্তু তার রাগ কম। রাগ হলেও ধরা দিচ্ছে না। নীরবতা নামলো খানিক। কিছুক্ষণ পর খোরশেদুল নিজেই বললেন, ওকে নিয়ে বাইরে গেলে বোরখা পরিয়ে নিও, কোনো উটকো ঝামেলা যেন আমার ঘাড়ে না বাঁধে। সালমা বেগম নিশ্চুপ। হ্যাঁ না দ্বিরুক্তি করলেন না কোনো। শুধু পুষ্পিতা ঢোক গেল ভয়ে। ও যে বাইরে যাবে, বিট্টু মাস্তানের কবলে পড়বে না তো আবার? মেয়ে দেখলেই যারা বিরক্ত করে তারা কি বোরখা মানবে? সালমা বেগমের ঢিলে ঢালা বোরখা পুষ্পিতার গা থেকে যেন খুলে পড়ছে। নিঃসন্দেহে আরেকজন ঢুকতে পারবে এর মধ্যে। নিকাব বেঁধে একবার আয়নায় চাইল সে। কালো জোব্বার ন্যায় আবরণে নিজেকে দেখে হেসে ফেলল। রাহাত জুতো পড়ছে সোফায় বসে। চর্বিযুক্ত পেটটার কারণে ফিতে বাঁধতে জান বের হয় সবসময়। এইটুকুতেই নাদুস নুদুস কতটা হাঁপিয়ে এলো। ডান পায়েরটা কোনো রকমে পড়তে পারলেও বাম পা অব্দি হাত পৌঁছানো দুঃসাধ্য যেন। বিফল শ্বাস ছাড়ল সে। মিথিলা ফোনে চোখ রেখে ডাইনিংয়ে জল খেতে এসেছে তখন। রাহাত ওকে দেখেই বলল,
আপু আমার জুতোটা পরিয়ে দাও না। মিথিলা খ্যাক করে উঠল। পারবো না, নিজেরটা নিজে করো। এলেন আমার জমিদার, ওনার জুতো পরিয়ে দাও। রাহাতের চেহারায় অমাবস্যা ঘনায়। আহত লোচনে চেয়ে রইল বোনের দিকে। মিথিলা সেসবে তো আক্কা দেখায় না। গ্লাস ফাঁকা করে ফের ঢুকে গেল কামরায়। পুষ্পিতা তৈরি হয়ে বসার ঘরে আসে। রাহাতকে হতাশ ভঙ্গিতে বসা দেখে মুচকি হাসলো। বলতে হয়নি, নিজেই পায়ের কাছে বসলো ওর। জুতোতে হাত দিতেই হাসলো রাহাত। ছোট আপুর প্রতি তার ভালোবাসা আর টান আগেই ছিল, এইবার আরেক ধাপ বৃহৎ হয় তা। সালমা বেগমও তৈরি। ক্ষুদ্র পার্সের হুক লাগাতে লাগাতে বললেন, হয়েছে তোদের? চল, এবার সন্ধ্যা হয়ে যাবে তো। পুষ্পিতা উঠে দাঁড়ায়। রাহাত প্রফুল্ল চিত্তে ঘোষণা দেয়, আমি রেডি। তাহলে নিচে গিয়ে রিক্সা ঠিক কর। রাহাত মাথা ঝাঁকালো। স্বতঃস্ফূর্ত কদমে দরজা খুলে দৌড়ে গেল। পুষ্পিতা হাত কচলাচ্ছে, কিছু বলার প্রবণতা চেহারায়। সালমার একটু নিকটে এসে আস্তে করে বলল, মনি একটা কথা বলবো। তিনি আগেই সাবধান করলেন, মিষ্টি নিয়ে কথাবার্তা বাদে। না না না, ওসব না, এটা অন্য। সালমা ওর মুখের দিকে চাইলেন এবার। কি কথা? পুষ্পিতা পাশাপাশি দুটো শোবার ঘর সচেতন নেত্রে একবার দেখে নিল। খোরশেদুল ঘুমোচ্ছেন, তার নাক ডাকার ভুসভুস শব্দ এখানেও স্পষ্ট। অন্যটায় মিথিলা। দুজনের কেউই শুনতে পেলে আরেক দফা অশান্তির আশঙ্কা প্রবল। মিনমিন করে বলল, আপুর বিয়েতে নুহাকে দাওয়াত দিব। পুষ্পিতা যতটা রয়ে শয়ে শুধালো, শোনা গেল সালমার ততোধিক নিরুদ্বেগ কণ্ঠ। ওমা, সে আবার বলার কি আছে? দিবি, তোর বোনের বিয়েতে বেস্ট ফ্রেন্ডকে ডাকবি না? না মানে খালুজান যদি। কিছু বলবে না, বললে আমি তো আছি। মেয়েটা তোকে এত ভালোবাসে, তাকে এরকম বিশেষ দিনে না ডেকে পারা যায়? পুষ্পিতার দুগাল ফেপে উঠল খুশিতে। হাস্যোজ্জ্বল চিলিকে জল জল মুখশ্রী। তাহলে একটা কার্ড নিয়ে যাই, কুরিয়ারে পাঠিয়ে দিব। আমি নিয়ে আসছি। সালমা বেগম ফের কক্ষে ঢুকলেন। মিথিলার বিয়ের অল্প কদিন বাকি। পলাশতী সম্প্রতি কানাডায় শিফট হবে বিধায় সময় কম, তাই ব্যস্তভাবে কার্ড ছাপানো শেষ করেছেন খোরশেদুল। কাছে দূরের সকলকে নিমন্ত্রণ করবেন কাল থেকে। নুহার বাবা নেই, গত বছর মারা গিয়েছেন। মা আগে থেকে চাকরিরত ব্যাংকে। 2 মাস আগেই বাসা পাল্টে উত্তরায় পৌঁছেছে তারা। পুষ্পিতার ওর সাথে আলাপ সেই স্কুল থেকে, যখন মতিঝিলে থাকতো। মাখো মাখো বন্ধুত্ব তাদের। মেয়েটা পুষ্পিতা অন্তপ্রাণ। এই পৃথিবীতে রাহাত আর সালমা বেগমের পর পুষ্পিতাকে ভালোবাসা তৃতীয় মানুষ। 7 বছরের এক শিশু কিশোর বেঞ্চে পা ঝুলিয়ে বসে, পরনে স্কুল ইউনিফর্ম, পাশে রাখা ব্যাগ। 2 হাতের মুঠোয় দুটো বড় সাইজের ডেরি মিল্ক। সারা মুখ লেপটে গিয়েছে তার প্রকোপে। আপাতত শিশুটির মন ও যোগ দুটোই চকলেটের উপর। বেঞ্চের কাঠে সুতো দিয়ে বাঁধা বেলুনগুলো হাওয়ায় দুলছে। দৃশ্যটি অতীব চমৎকার। কিন্তু সিকান্দার আটকে উঠলেন। পাশে বসা আরমান পেছন থেকে হাত উচালো। সূর্যের রশ্মিতে জলজল করে মাথা তুলল তার মুঠোর শানিত ছুরির রূপ, যার এক পোচে একটা বাচ্চা তো দূর, সবল যে কেউই ঘায়েল হতে প্রস্তুত। সিকান্দারের মুখ তত্র ফ্যাকাশে হয়ে আসে। ত্রাসিত লোচন নিক্ষেপ হলো উদ্বেগহীন তীব্রর মুখের উপর। ভয়ার্থ কণ্ঠে আওড়ালেন, আমার ছেলে, ওকে কিছু করবেন না, ও ছোট অনেক। তীব্র ফোন নামিয়ে আনলো, নিরুৎসাহিত জানালো, এখনো করিনি। ভালোবেসে চকলেট দিয়েছি, দেখলি না? পরবর্তীতে কিছু করব কি করবো না সেটা নির্ভর করবে তোর উপর। 5 সেকেন্ড দিচ্ছি, ভাব। ছেলে আগে না জামশেদ তালুকদারকে বিপদে ফেলা? সিকান্দার কপালের হীরক রূপী ঘাম মুছলেন। খড়খড়ে অষ্টপুর জিভে ভেজালেন চিন্তায়। নিজের বাড়ির গেটে কেউ এমন নিরস্ত্র মানসিক ঠান্ডা আক্রমণ করতে পারে আজকের পূর্বে জানা ছিল না। তীব্র সিগারেট ধরালো, নাকে মুখে ধোঁয়া ছড়িয়ে বলল, সময় শেষ। সিকান্দার ঠায় দাঁড়িয়ে লোভী মন দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। এই ক্লিপ তিনি কত কষ্টে জোগাড় করেছেন তিনিই জানেন। একবার কার্যসিদ্ধি হলে আর পেছনে তাকাতে হতো না। কিন্তু জামশেদ যে এইভাবে পাশা পাল্টাবে কে জানত? তাকে মাত দিতে না পেরে তার একমাত্র ছেলেকে আটকেছে। তিনি একপল তীব্রকে দেখলেন। সিগারেটে টান বসানোর বড়ই সুনিপুণ ভঙ্গিমা ওর। বিলাতি পঙ্কিল 2 অক্ষী শীতলভাবে তার দিকে চেয়ে, যেই চাহনিতে সিকান্দারের গুলিয়ে গেল সব। গাড়ি সমেত গেট দিয়ে ঢুকতে গেলেই আকস্মিক তীব্র সামনে এসে দাঁড়ায়। সিকান্দার ওকে এক দেখায় চিনে ফেললেন। এই গুন্ডা ছেলেকে কে না চেনে? বেরিয়ে আসতেই তীব্র কথাবার্তা ছাড়াই ফোন ধরল সম্মুখে, যেখানে পরিষ্কার সংকটে তার ছেলে। এমন নীরব শান্ত হুমকি গেটে ঝোলানো সিসি ক্যামেরাও ব্যর্থ হবে উদ্ধারে। সিকান্দারের পিতৃসুলভ হৃদয় লালসাকে ছাপিয়ে গেল এবার।
ছেলের প্রাণের কাছে সব তুচ্ছ নিপাত। হার মানলেন তিনি। একজন এমপি, তাও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে নাকাল করার খেলায় নামা ঠিক হয়নি তার। সাথে যার এমন মাস্তান ছেলেরূপী ডান হাত আছে, তাকে কে আটকাবে? তিনি চুপচাপ পকেট থেকে ফোন বের করলেন, সাইট খুলে মেমোরি কার্ড নিয়ে এগিয়ে দিলেন তীব্রর দিকে। ছোট কণ্ঠে জানালেন, ক্লিপটা এই মেমোরিতে আছে। তীব্র হাতে নিল, উল্টে পাল্টে দেখে বলল, আর কোনো কপি নেই? না। থাকলেও সমস্যা নেই, তোর ছেলে তো আছে, পরের ব্ল্যাকমেইলিং এ না হয় আবার দেখা করব। একটু ঘনিষ্ঠ হলো পরপর, কানের পিঠে ঠোঁটে নিয়ে ফিসফিস করে বলল, আজকে তোর ছেলেকে চকলেট খাইয়েছি, সেদিন বন্দুকের 6টা গুলি খাওয়াবো, কি বলিস? সিকান্দারের চোখ কপালে উঠে ঢোক গিলে উদ্বেগী হয়ে বললেন, সত্যিই নেই, বিশ্বাস করুন। তীব্রর কাট জবাব। বিট্টু মাস্তান নিজের বাপকেও বিশ্বাস করে না। সে হাঁটা দিতে সিকান্দার বললেন, আমার ছেলে। ও। দাঁড়ালো তীব্র, আরমানকে ভিডিও কল দিল, আবার রিসিভ হতেই সংক্ষেপে বলল, কাজ শেষ। ওকে। আরমান ছুরি সরিয়ে আনে, কণ্ঠ নরম। চলো বাবু, তোমাকে গাড়িতে তুলে দেই। সানন্দে মাথা দুলালো শিশুটি। আরমান কাঁধ ব্যাগ আর ওর এক হাত ধরে গাড়ির কাছে এলো, জানালার সব কাজ তোলা। সে ঝুঁকে টোকা দিল তাতে, সেকেন্ডে তরতর করে নামলো কাজ। হাত চোখ বাঁধা ড্রাইভারের ভীত মুখটা উন্মুক্ত হলো। মূলত তিনি সিকান্দারের ছেলেকে স্কুলে আনা নেওয়া করেন। মুশফিক পাশে সিটে বসে, তার হাতেও ছুরি। নড়লেই গলা কাটার তর্জনে ড্রাইভার পাথর বনে রয়েছেন। আরমান বলল, চলে আয়, কাজ হয়ে গেছে। মুশফিক বিজয়ী হাসল। চালকের হাত বাঁধা দড়িতে ছুরি দিয়ে পোজ দিল। কেটে খুলে গেল বাঁধন। তিনি মুচড়ে উঠলেই হুকুম ছুড়ল, একদম নড়বি না শালা, আমরা বলবো তারপর। চালক ভয়ে ভয়ে মাথা কাত করলেন। আরমান ব্যাক সাইডের দরজা খুলে বাচ্চাটাকে বসালো। দুজন সন্তর্পণে কেটে পড়ল। তারপর ড্রাইভার অনেকক্ষণ ওদের অনুমতির অপেক্ষা করলেন। সারা শব্দ না পেয়ে বললেন, উত্তর এলো না। তিনি আবারও জিজ্ঞেস করলেন, তাও না। শেষে আস্তে ধীরে চোখের বাঁধন টেনে নামাতেই দেখলেন কেউ নেই। বিদ্যুৎ বেগে পেছনে ঘুরলেন। সিকান্দারের ছেলেকে অক্ষত ঠিকঠাক দেখে রক্ত সঞ্চালন ফিরল শিরায়। বুকে হাত দিয়ে শ্বাস নিলেন। আজ এদের থেকে বাঁচলে, এই ছেলেকে ছাড়া ফিরলে সিকান্দার তাকে নিশ্চিত মাটি চাপা দিত। করিমের দোকান 2 দিন ধরে বন্ধ, অসুস্থতায় খুলতে পারছেন না, অথচ ওনার হাতে চা। তীব্রর বছরকার অভ্যেস। চৈত্রের অসহ্য রোদে মাথা ধরেছে তার উপর। অন্যদিকে চেন স্মোকার সে, গাদায় গাদায় সিগারেট সাবার করা চুটকির ব্যাপার। আজকেও দোকানে ঝাঁপ লাগানো দেখে বিরক্ত হয় তীব্র। চসূচক শব্দ তুলে জিভে। বাকিরা ক্লান্ত ভঙ্গিতে বন্ধ দোকানের বেঞ্চে বসে। সিকান্দারের ছেলে কিডন্যাপিং থেকে সবকিছু মিটমাট করা একটা বিশাল যুদ্ধসম। একটারও খাওয়া হয়নি দুপুরে। তীব্র চা শেষ হলে কাছাকাছি হোটেলে গিয়ে খেত। তুষার বলল, ভাই আপনি বসেন, আমি অন্য দোকান থেকে চা এনে দেই। তোরা বস, আমি যাচ্ছি। শাফিন বলতে গেল। আমরা থাকতে তুই? সে কেড়ে নেয় কথা। সমস্যা নেই। নিচু টং থেকে বেরিয়ে আসে তীব্র। সন্ধে হবে, অথচ রোদের তাপ তখনও প্রখর। ব্যবসা গরমের অসহ্য রকম বাড়াবাড়ি। তীব্র শার্টের 3টা বোতাম আগেই খোলা ছিল। উষ্ণতায় আরও একটা খুলে ফেললো এবার। আশেপাশে তাকালো। কদিন আগে করিমের দোকানে সোজাসুজি একটা দোকান বসেছিল চায়ের। বেচারা চাঁদা নিয়ে বাগবিতণ্ডায় মারত, খেয়েছে, এই দোকানও হারিয়েছে সাথে। তীব্র শ্বাস ফেলল। ভালোই ভালোই চাঁদা দিলে আজ বেটার দোকানও থাকতো, তারও চা খাওয়া হতো। এই মোড়ে আর চায়ের দোকান নেই, আছে গলির মুখে একদম। তীব্র যখন দাঁড়িয়ে ক্ষিপ্র বেগে সাদা রঙের গাড়ি পাশ কাটায়, অপ্রস্তুতিতে ভরকালো সে। ত্রস্ত সরে গেল। আরেকটু হলেই চাকা উঠে যেত পায়ে। মেজাজ তুঙ্গে উঠল সহসা, খেপে চিল্লিয়ে বলল, এই বাচ্চা। অকথ্য গালিটা চালকের কানে পৌঁছালো কিনা জানা নেই, তবে পেছন থেকে মিরাজ হাতে পাথর নিয়ে ছুটে এলো। দ্বিরুক্তি ছাড়াই ছুঁড়ে মারল ওদিকে। অথচ গাড়ির টিকি নেই, হাওয়ার বেগে গায়েব হয়েছে আগেই। উল্টো পাশ থেকে পুষ্পিতাদের রিক্সা আসছিল, পায়ের কাছে মিষ্টির প্যাকেট। রাহাত মায়ের কোলে বসে। ক্ষুদ্র পাথর দাপিয়ে গিয়ে সালমার কপালে এসে লাগলো। জিভ কাটল মিরাজ। নিশানা ভুল হওয়ায় চুপসে ঘুরে গেল। অমনি তীব্র কটমটিয়ে বলল, নির্বোধ। মিরাজ ঠোঁট উল্টায়। সালমা বেগম কুকিয়ে আহত স্থান চেপে ধরলেন। কাটেনি, তবে ব্যথা পেয়েছেন। পুষ্পিতা হতচকিয়ে উঠে উতলা হয়ে বলে, মনি লেগেছে, দেখি হাত সরাও। ঠিক আছে, কে মারলো ওটা? রিক্সা চালক চারপাশে চাইলেন। একটু দূরে তীব্রকে দেখে ঘাবড়ে প্যাডেল ঘোরালেন দ্রুত। এই ছেলের মতিগতির ঠিক নেই, কখন এসে গলা চেপে ধরে। রাহাতের গোলগাল মুখে চমক। পাথরকে মারল? হন্যে চোখে এদিক ওদিক চায় সে। দোকানের সামনে তীব্রকে দাঁড়ানো দেখল, তখন পুরুষালী ওষ্ঠপুট সিগারেটের দখলে। অন্যদিকে দৃষ্টি, কপালের ভাঁজে পরিচ্ছন্ন বিরক্তি। একটা মানুষ আহত হওয়া চিন্তাভাবনা চিহ্ন মাত্র নেই। পাথরটা সেই মেরেছে কিনা রাহাত বুঝল না।
তবে মিহি আওড়ালো। বিট্টু ভাই। পুষ্পিতা সালমাকে নিয়ে ব্যস্ত ছিল, চোখ ছিল তার কপালে, কিন্তু স্পষ্ট কানে পৌঁছালো ওই নাম। মুহূর্তেই মূর্তির মতো স্তম্ভ বনে গেল। নিশ্চয়ই গুন্ডাগুলো আশেপাশে আছে। আতঙ্কে তাকানো তো দূর, মাথা যে নোয়ালো তুললই না আর। খোরশেদুল বসে বসে চা খাচ্ছেন, বানিয়ে রেখে গিয়েছিলেন সালমা, শুধু গরম করেছেন তিনি। স্ত্রীর হাতের প্যাকেটগুলো দেখেই হাসলেন তিনি। পরিষ্কার প্রকাশ পেল তার বিদ্রুপ তুচ্ছতাচ্ছিল্য। সালমা বিশেষ পাত্তা দিলেন না, নিশ্চুপভাবে ওগুলো এনে টেবিলে রাখলেন। পুষ্পিতার চেহারায় উৎকণ্ঠা। মনি রান্না করলেও জায়গাটায় যন্ত্রণা হচ্ছে নিশ্চয়ই। সে শশব্যস্ত বলল, মনি ব্যথা করছে না? বরফ লাগিয়ে দিই একটু। খোরশেদুল ভ্রুতে ভাঁজ ফেললেন। কেন, কি হয়েছে? সালমার থমথমে জবাব, কিছু না। পুষ্পিতাকে বললেন, লাগবে না, তুই হাত মুখ ধো গিয়ে। খোরশেদুল তিতি বিরক্ত হলেন। তিনি পুষ্পিতাকে দেখতে পারেন না, কথাটা সঠিক। তাই বলে স্ত্রী তাকে শত্রু ভাববে কেন? বিয়ে তো ভালোবেসেই করেছিলেন, অথচ বোনের মেয়ের জন্য দরদি মহিলা স্বামীকেও পর ভাবে এখন। কাপে অর্ধেক চা রেখে ঘরে গেলেন তিনি। পুষ্পিতা তখনও দাঁড়িয়ে অসহায় চোখে সালমা বেগমের কপাল দেখছে। তিনি অমনি ধমক দিলেন, যাচ্ছিস না কেন? পুষ্পিতা ইচ্ছের বিরুদ্ধে বোরখা ছাড়তে চলল। অচিরেই তুলতুলে হৃদয় ফুঁসে উঠল বিট্টু মাস্তানের ওপর। মনির কপাল ফুলে গেছে, খুব ব্যথাও পেয়েছে সে জানে। অভদ্র ছেলে, গুরুজনকেও ছাড় দেয় না। নিশ্চয়ই মেয়ে দেখে পাথর ছুঁড়েছিল। মানুষ এত খারাপ হয় কি করে? সালমা বেগমও ফ্রেশ হতে চললেন। ফিরে এসে মিষ্টি বিলাতে যাবেন। রাহাত কিছুক্ষণ চোরের মতো করলো। খাবার ঘর খালি হতে সে টেবিলের কাছে ছুটে এলো। আঙ্গুলের কর গুনল দ্রুত। ওপরের প্যাকেটটা ছিল। প্লাস্টিকের বাটি নিয়ে গুনে গুনে 15টা রসগোল্লা তুলল। ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল আবার। ভর সন্ধেবেলা, সূর্য ডুবছে প্রায়। কমলা আলোয় রাঙা পশ্চিম। ধীরে সুস্থে অন্ধকার নামছে চারিদিকে। তীব্র তার জিপে উঠে বসেছে। গন্তব্য জামশেদের অফিস। ক্লিপের জন্য ভদ্রলোক মাথা খেয়ে ফেলছেন। অধৈর্য তিনি, বাড়ি ফিরে নেওয়া সহ্যটুকুনি। তীব্র রওনা করতে নিবে, এর মধ্যেই পেছন হতে ক্ষুদ্র কণ্ঠে জোরালো ডাক, বিট্টু ভাই। সে ভ্রুকুচকে মাথা ঝুঁকিয়ে চাইল। রাহাতকে ছুটে আসতে দেখে স্টার্ট দেওয়া গাড়ির গতি থামালো তৎক্ষণাৎ। শাফিন বলল, আসছে বেটা ফুটবল। রাহাত ছুটে এসে থামলো, হাঁপালো কিছুক্ষণ। তুমি? সে জবাব না দিয়ে ফটাফট প্রশ্ন করলো, একটু আগে কি আপনি আমার আম্মুর গায়ে পাথর মেরেছিলেন? তীব্র ভ্রু পাকায়। তোমার মা ছিল? সে মাথা ঝাঁকালো ঘন। তীব্রর স্বর ধীর। ও মেরেছে। রাহাত ক্ষুব্ধ চোখে চাইতে মিরাজ চুপসে বলল, ইচ্ছে করে মারেনি ভাইয়া, নিশানা ফেল করেছে। তীব্র মারেনি। রাহাতের তুলতুলে মন এতেই ভালো হয়। মুহূর্তেই তুষ্ট ঝকঝকে হাসে গাল ভরল তার। দাঁত মেলে বলল, আমিও তাই ভেবেছি। তীব্র শুধায়, কোথায় গিয়েছিল? রাহাতের চিত্ত চঞ্চল ফুরফুরে কণ্ঠে জানালো, আমার ছোট আপু পরীক্ষায় পাশ করেছে তো, তাই মিষ্টি কিনতে গিয়েছিলাম। আপনার জন্যও এনেছি। বুকে চেপে বাটির ঢাকনা খুলল সে। তীব্র অবাক হয়ে বলল, এগুলো আমাদের জন্য এনেছো? জি। মুশফিকের জিবে জল আসে টসটসে রসগোল্লা দেখে। হাত বাড়িয়ে বলল, দাও দাও খাই। রাহাত দিল না। বাটিটা তীব্রর পাশে সিটে রেখে বলল, সবাইকে একটা দে। বাই কি 3টা আপনি খাবেন? মিরাজ কপাল কুচকে বলল, কেন কেন, আমাদের একটা ওর 3টা কেন? আরমান দুষ্টুমি করে বলল, কেন আবার? সেদিন দুলাভাই বানিয়ে গেলি না? রাহাত মন খারাপ করে বলল, তা আর হবে না। আপু গুন্ডা মাস্তান একদম পছন্দ করে না। আমাকেও বলেছে আপনাদের ধারে কাছে না আসতে। তীব্র বলল, ঠিক বলেছে, এসো না। কেন? আপনি বুঝি খারাপ? তার ক্ষুদ্র জবাব, খুব। তাতে কি হয়েছে? আমিও তো ভালো নই। আমি তো বড় হলে বক্সিংয়ে যাব, সবাইকে আছাড় মেরে মারবো। আপু তো ভালো মেয়ে, ও এসব বোঝে না। শাফিন বলল, তোমার কাউকে আছাড় মারতে হবে না ভাই। তুমি কার ওপর শুয়ে পড়লেই তার নাড়ি ভুড়ি বেরিয়ে যাবে। বাকিরা ভীষণ মজায় হুহা করে হেসে উঠল অমনি। রাহাত মুখ কালো করে তীব্রর দিকে চাইল। শাফিন পাশেই ছিল তার। সে অমনি মাথায় থাপ্পড় মেরে বলল, চুপ থাকতে বলেছি না তোকে? শাফিন থামলো, তবে হাসলো মিটিমিটি। তীব্র রাহাতের দিকে চেয়ে বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যাও এখন। আচ্ছা, সামনের সপ্তাহে আমার আপুর বিয়ে, আপনারা সবাই আসবেন কিন্তু। কিন্তু শাফিনকে দেখিয়ে বলল, শুধু ওনাকে রেখে আসবেন। সে তবদা খেয়ে বলল, আমি কি করলাম? আপনি আমাকে মোটা বলেছেন, তাই আপনি বাদ। তারপর হাঁটা দিতেই তীব্র বলল,
থামলো রাহাত। তুষারকে ইশারা করলে সে ছুটে গেল পাশের দোকানে। পলিথিনে 4টে আইসক্রিম পেঁচিয়ে ফেরত এলো। হাতে দিতে রাহাতের চেহারা চকচকে হয়। হেসে তীব্রকে বলল, থ্যাংক ইউ। দুরন্ত পায়ে দৌড়ে যায় বাড়ির দিকে। সাফিন সেদিকে চেয়ে বলল, কি ক্ষুদে ভক্ত বানালে রে ভাই, মিষ্টিও এনে খাওয়াচ্ছে। অন্তত এই ভালোবাসার মান রাখতে ওকে তো শালা বানানো উচিত। তীব্রর উপর প্রভাব ফেলল না কথাটা। তার ফোন বাজছে সমানে। স্ক্রিনে জামশেদের নাম। সে পুনরায় স্টার্ট দিল জিপ। বাকিদের রেখে এগিয়ে গেল সামনে। বৈশাখের 5 তারিখ, আজ মিথিলার বিয়ে। ছোটখাটো ফ্ল্যাটে লোকজনের উপচানো সমাগম। খসরুলের বহু আত্মীয় এসেছেন গ্রাম থেকে। এদিক থেকে বেশ পিছিয়ে সালমা। এক ভাই ব্যতীত তার নিজের কেউ নেই। অতিথি যা সব শ্বশুরালয়ের। খসরুলের পিতা মহিদুল সেকেলে মানব ক্লাবে অনুষ্ঠান তার দুর্দান্ত অপছন্দের। খসরুল বাধ্য সন্তান। পিতার মান্য হয়ে ফ্ল্যাটে আয়োজন করলেন সবকিছুর। 4 কামরার ফ্ল্যাট অল্প মানুষেই ভরে গেছে। গায়ে গায়ে বাড়ি খাওয়ার অবস্থা। সুপ্রসন্ন ভাগ্য হিসেবে তাদের বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরটা মাঠের মতন। খসরুল সেখানে টেবিল চেয়ার পাতিয়েছেন, প্যান্ডেল সাজিয়েছেন বড় করে। মিথিলাকে সাজাতে পার্লার থেকে লোক এসেছে। সালমার পদযুগলে বিশ্রাম নেই। শ্বশুরবাড়ির মানুষ আবার অন্যান্য অতিথিদের দেখাশোনায় ব্যস্ত তিনি। পুষ্পিতা থাকায় অর্ধেকটা সাহারা মিলছে অবশ্য। মেয়েটাকে বলতে হয় না, আগ বাড়িয়ে নিজেই করে ফেলে সব। এই তো এখন গরমে সবার কাহিল দশা কমাতে জগ ভরে ভরে শরবত বানিয়েছে। গ্লাসে ঢেলে ঢেলে দিয়েও আসছে সকলকে। নুহা তার মাকে নিয়ে এসেছে কিছুক্ষণ। বোর্ড এক্সামের পর তাদের আজই দেখা হলো। অথচ কাজের চাপে পুষ্পিতা সময় দিতে পারছে না। সে গল্পে বসলে সালমা কিছু বলবে না, কিন্তু বিবেক বলেও বস্তু আছে তো। উনি একা একা সব সামলাতে হিমশিম খাবেন যে। মিথিলাকে সাজানো হচ্ছে। ঘরে মোটামুটি মানুষ। অন্য ঘরে জায়গা না পেয়ে নুহাও এসে বসেছে সেখানে। তবে সেই আসনে মিথিলার থেকে সচেতন দূরত্ব। মানুষ হিসাবে বেশ অহংকারী সে। এই জন্যে নুহার সাথে বিশেষ জমে না। আবার পুষ্পিতার সঙ্গে আজেবাজে ব্যবহারের জন্য দু চোখে তাকে দেখতে পারে না ও। মিথিলার ফোন বাজছে। স্ক্রিনে আনসেভ নাম্বার। কয়েকবার নাহিদ হতে পারে ভেবে সে লাইন কাটলো। পর মুহূর্তে ফের কল আসে। গত কয়েকদিন যাবৎ নাহিদের সারা শব্দ নেই। ছেলেটা যেন হঠাৎই গায়েব হয়েছে। রাত বিরেতে কল করে বিরক্ত করছে না। মিথিলা বাধ্য হয়ে রিসিভ করলো। তার শ্বশুরবাড়ির কেউ হয় যদি। হাঁ করার পূর্বেই ভেসে এলো নাহিদের ব্যথিত কণ্ঠ। তাহলে বিয়েটা করছি মিথিলা? অচিরেই মেজাজ চটে গেল ওর। চেঁচাতে গিয়েও আশেপাশের মানুষ দেখে থামলো। উঠে গেল বারান্দায়। আবার তুমি ফোন করেছো নাহিদ, আর কবার ব্লক করলে থামবে তুমি? আর ব্লক করতে হবে না, আজকে শেষ। এরপর আর তোমায় জ্বালাবো না। মিথিলা ভ্রু উঁচায়। হঠাৎ এত সুবুদ্ধি? নাহিদ মলিন হেসে বলল, কি লাভ বলো? তুমি তো আর আমার হবে না, তাই সব আশা ছেড়ে দিয়েছি। চাইছি তুমি ভালো থাকো। থাক থাক, এত ভালো মানুষ আর শাস্তি হবে না। এসব বলতে ফোন করেছো? তাহলে বলে রাখি আমার সময় নেই, তৈরি হচ্ছি। বসাচ্ছ? কত শখ ছিল আমার তোমাকে নিজের বউ রূপে দেখব, হলো না। তার কণ্ঠে ক্লেশ আক্ষেপ। কিন্তু মিথিলা বিরক্ত হয়ে বলল, এসব লুতোপুতো কথা অন্য কাউকে বলো নাহিদ, শুনলে খুশি হবে। আমি রাখছি। সহসা নাহিদের ব্যস্ত স্বর। না শোনো। কি? নাহিদ অনুরোধ করল। একবার বাড়ির পিছনে আসবে প্লিজ। মানে ওখানে কি কাজ? একটাবার দেখবো তোমায়, বউ সেজেছ। আমার না হোক অন্যের, কেমন লাগে দেখতে ইচ্ছে করছে। মিথিলা তাজ্জব হয়ে বলল, মানুষ এত নির্লজ্জ হয় কি করে? আমাকে তো পাগলা কুত্তায় কামড়েছে যে এখন এই অবস্থায় তুমি জাগবে আর আমি ছুটবো? পারবো না ভাই। নাহিদের আকুল কণ্ঠ। প্লিজ মিথিলা। বললাম তো না, বেশি খাটিও না। নম্বর এটা ব্লক করব বলে দিলাম। নাহিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, বেশ, আসতে হবে না তোমায়। তাহলে বরং একবার বলে দাও, আংটিটা কি করব? কিসের আংটি? শেষবার তোমাকে কিছু দেব বলে টাকা জমিয়ে একটা হীরের আংটি কিনেছি। আসবে না যখন চলে যাচ্ছি। এতক্ষণের বিদিষ্ট অভিব্যক্তি উবে গেল মিথিলার। শিথিল হলো চোখ মুখ। হীরে শব্দটা শুনে লোভাতুর মন নেচে কুদে উঠল। থেমে থেমে শুধালো, হীরের আংটি? সত্যি? মিথ্যে বললে কি তুমি ফিরবে? তাহলে ফিরে যাচ্ছি। আসবে না যখন অপেক্ষা করে লাভ কি? সে শশব্যস্ত বলল, না না যেও না। আমি কি তোমায় যেতে বলেছি নাকি? আসবে তুমি। মিথিলার স্বর মাত্রাতিরিক্ত কোমল করে বলল, আসছি, কিন্তু একটু সময় লাগবে। তুমি আবার চলে যেও না নাহিদ। না না, যাব না, এসো তুমি।
মিথিলা ফোন নামালো, কান থেকে তাকালো রুমের চারিদিক। এত মানুষও বের হতে গেলেই তো হাজারটা প্রশ্ন করবে। তারপর নিচে নামা, বাবা সেখানে কিভাবে যাবে? এদিকে আংটির জন্য ভেতরটা খুশখুশ করছে খুব। মিথিলা ঠোঁট কামড়ালো ভাবনায়। যাই হয়ে যাক, বলদটার থেকে শেষবার এত দামি উপহার হাতছাড়া করা যাবে না। সে বের হওয়ার জন্য পা বাড়াতে যাবে, অমনি গুঞ্জন ছুটল বড়াসার। একজন রুমে এসে কথা ছুড়ল। বরের গাড়ি গলিতে ঢুকেছে, গেট ধরতে তৈরি হো সবাই। সবাই হইচই বাঁধিয়ে ফেললেও মিথিলা মহা দুশ্চিন্তায় পড়ল। পলাশরা চলে আসবে এখন, ওকে তো থাকতেই হবে। তাছাড়া বউ, অন্য ছেলের সাথে একান্ত দেখা করতে যাওয়া বিপদ, কেউ দেখে ফেললে সব শেষ। সেইখানে গ্লাস ভর্তি ট্রে নিয়ে কক্ষে ঢুকলো পুষ্পিতা। ওকে দেখে মিথিলার মস্তিষ্কে নিউরন বেজে উঠল গতিতে। দারুণ বুদ্ধিতে ছলকে উঠল কোষ। এগিয়ে এসে পুষ্পিতার কোনোই টেনে নিয়ে চলল এক কোনায়। ঈষৎ চমকালো। ও আবার কিছু করলো কি? মিথিলা চাপা কণ্ঠে বলল, আমার একটা কাজ করে দিই না? কি কাজ আপু? বাড়ির পিছনে যাবি, একটা পার্সেল আসবে আমার, নিয়ে চলে আসবি। এখন এখন তো ওখানে খুব অন্ধকার। মিথিলা নিরুদ্বেগ। তো পুষ্পিতা ছোট কণ্ঠে বলল, ভয় লাগে। মিথিলা কটমটিয়ে ওঠে। একা একা কথা বলবি না। আমার বিয়ে না হলে আমিই যেতাম, তুই জাস্ট যাবি, ডেলিভারি ম্যানের কাছ থেকে জিনিসটা নিয়ে ফেরত আসবি, ব্যাস। এত ভয়ের কি আছে? খালি কাজ না করা ছুতো, তাই না? পুষ্পিতা বলল, নুহাকে সাথে নিব? এই না, নুহা কেন? কাউকে কিছু বলা যাবে না। এনে সোজা আমার হাতে দিবি, মনে থাকবে? পুষ্পিতা মাথা নোয়ালো, পরপর ঘাড় হেলালো। তাড়াতাড়ি যা, ট্রে আমাকে দে। হাত থেকে নিজ উদ্যোগে ট্রে নিল মিথিলা। তাগাদা দিয়ে ওকে পাঠালো নিচে। নুহা কথাবার্তা না শুনলেও সব চুপচাপ দেখলো। তবে বিষয়টা আহামরি নয় বলে মাথা ঘামায়নি। লাইন কেটে সিমটাই ফোন থেকে বের করে ফেললো নাহিদ। উজ্জ্বল চোখে চাইলো তীব্রর দিকে, আনন্দ চিত্তে জানালো, আসছে। গুড। যখন বললাম ঠিক তখন হাজির হবি। সময়টা মাথায় রাখিস, কারো কাছে ফোন নেই, সো নো কল, নো মেসেজ। নাহিদ মাথা দোলালো। আচ্ছা। পরপর উদ্বিগ্ন গলায় বলল, সব ভালোই ভালোই হবে তো বিট্টু? মিথিলা আমার হবে তো? শাফিন বলল, হবে মানে হতে বাধ্য। তাহলে একবার তোর গার্লফ্রেন্ড আসুক জায়গায়, বাকিটা আমাদের উপর ছেড়ে দে। নাহিদ ভরসা পেল। তীব্রর সাথে চললেও সে বাকিদের মতো এত সাহসী নয়। তার উপর মেয়ে তোলার ঘটনা জীবনে প্রথম, তীব্ররও তাই। সেজন্য ভীষণ বিশ্বস্ত চারজন ব্যতীত বাকিদের জড়ায়নি সে। এমনকি সবার পরিচিত জিপ রেখে অন্য গাড়ি ভাড়া করে এনেছে। নাহিদ ফোনে হাত দিতে দিতে বলল, আচ্ছা, আরেকবার ওর ছবিটা দেখে। মিরাজ বলল, লাগবে না, দেখিয়েছিলে তো একবার, মনে আছে। তীব্র তাগাদা দিল, সময় কম, চল। আর তোকে যা বলেছি মাথায় রাখিস। নাহিদ বলল, আচ্ছা আচ্ছা। তীব্র ড্রাইভিংয়ে বসে, পাশে শাফিন, পেছনে মিরাজ। মাথায় ক্যাপ আর মুখে মাস্ক বাঁধে সবাই। কেউই দেখেই চিনে না ফেলার সুবিধায়। থেকে গেল নাহিদ। চলে যাওয়া গাড়ির দিকে চেয়ে ব্যাকুল প্রার্থনা করলো আরেকবার। পুষ্পিতাকে সাবধানী কদমে বাড়ির পেছনে যেতে দেখে সন্দেহে ভ্রু গোটালেন খোরশেদুল। এই মেয়ে এই রাতে একা ওদিকে যাচ্ছে কেন? এলাকায় আসতে না আসতে কি কাউকে জুটিয়ে ফেলেছে? খোরশেদুলের পুরো নাক ফুলল। নেতিবাচক ভাবনায় মস্তিষ্ক তলালো। পুষ্পিতার নম্র পদচারণ অনুসরণ করে ত্রস্ত পিছু নিলেন তিনি। পুষ্পিতার শরীর সর্বদা গুটিয়ে থাকে, চেহারায় থাকে ভীতিকর প্রলেপ, যেন এক্ষুনি হার্ট অ্যাটাক হচ্ছে, হবে, লাফঝাপ দিয়ে মরে যাবে সে। অমন নেতানো চোখ মুখে বিল্ডিংয়ের পেছনে এসে দাঁড়ালো। যতটা অন্ধকার ভেবেছিল ততটা নয় দেখে স্বস্তি পেল খানিক। সারা বাড়ির সবুজ লাল আলোর অল্প স্বল্প ছটা আসছে এখানেও। সবকিছু স্পষ্ট না হলেও ঘুটঘুটে নয়, কিন্তু ভয়টা কমেনি। নতুন বাড়ি, অচেনা জায়গা, সব মিলিয়ে শঙ্কিত সে। দুর্বল, বুক কাঁপছে, মনে হচ্ছে পেছনে ভূত দাঁড়িয়ে এসেই মোটকে দেবে ঘাড়। পুষ্পিতা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সাউন্ড সিস্টেম বাজছে, হুল্লোড়ে সব গান। পুষ্পিতা অপেক্ষা করে, ডেলিভারি ম্যান আসছে না কেন এখনো? আপু যে বলল গেলেই পাবে। পুষ্পিতা অধৈর্য হয়ে পড়ল। মশা ভিড়ছে ত্বকে, গরম লাগছে, ঘামে ভিজে যাচ্ছে শরীর, তার উপর ভূত প্রেতের আশঙ্কা। আচমকে একটা শক্ত হাত পেছন থেকে থাবা বসালো মুখে। পিলে চমকে গেল পুষ্পিতার। আততায়ীর হাতের বাঁধন দৃঢ়, সাথে নরম কিছুর স্পর্শ পোক্তভাবে ধরায় পুষ্পিতার হৃদস্পন্দন তত্র থেমে যায়। চলাৎ করে লাফিয়ে ওঠে কলিজা। পরপর নাসাছিদ্র ভেদ করে ঢুকে উৎকট কিছুর গন্ধ। ভীত প্রকট চক্ষু দুটো নিভে আসে ক্রমে। একটা সময় আগন্তুকের উপরে পিঠে ঢলে পড়ল তার। পুষ্পিতাকে জ্ঞান হারাতে দেখে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল শাফিন। ক্লোরোফর্ম ভেজানো রুমাল ঝটপট ভরল পকেটে। পেছন থেকে কালো থলের মতো কাপড়টা ওর মাথার মধ্যে ঢুকিয়ে একবার নামিয়ে আনলো থুতনিতে। পুরো চেহারাটা ঢেকে গেল এবার। মিরাজ হন্তদন্ত ভঙ্গিতে সে পাশে দাঁড়ালো।
অবচেতন পুষ্পিতার আপাদমস্তক দেখে বলল, বউ অথচ পরনে বেনারসি নেই কেন? 3 পিস পরে বিয়ে করবে নাকি? শাফিন বলল, শালা ওসব পরে ভাবিস, আপাতত ভাগতে হবে, কেউ দেখলে সর্বনাশ। মিরাজ মাথা দোলালো, ব্যস্তভাবে পুষ্পিতাকে পাজা কোলে তুলল। তীব্রর কানে হেডফোন, লম্বা পা দুটো তুলে রাখা স্টিয়ারিংয়ে। মিথিলাদের বিল্ডিং থেকে অনেকটা দূরে গাড়ি থামিয়েছে। কর্ণকুহরে দৃপ্ত আওয়াজে বাজছে মাইকেল জ্যাকসনের গান। শাফিনদের আসতে দেখেই চটপট সোজা হয়ে বসলো। সিগারেট ফেলে মাস্ক ঠিকঠাক করে ইঞ্জিন চালু করলো গাড়ির। শাফিন আগে আগে এসে দরজা খুলে দেয়। মিরাজ আস্তে ধীরে পুষ্পিতাকে শুইয়ে দিল সিটে। তীব্র সতর্ক গলায় শুধালো, কেউ দেখেছে? না। ওঠ ফার্স্ট। মিরাজ পাশে বসলে শাফিন পেছনে। এবার তীব্র ঘোড়ার গতিতে গাড়ি ছোটালো। পথেই পুষ্পিতার কোমল হস্তযুগল দড়িতে আটসাট করে বাঁধল ওরা। খোরশেদুল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন, হাত পা ঠকঠক করে কাঁপছে। তীব্রকে স্পষ্ট দেখেছেন তিনি, সাথে দেখেছেন বাকিটাও। সব যেন এখন চোখের সামনে কাচের ন্যায় স্বচ্ছ। পুষ্পিতাকে বিট্টু মাস্তান তুলে নিয়ে গিয়েছে। কথাখানা ভেবেই রুদ্ধ হয়ে এলো শ্বাসনালী। দ্রুত পায়ে এগুলেন সবাইকে জানাতে। এক পা বাড়িয়ে থেমে গেলেন আবার। তুখোর বিরোধিতায় অন্তপট ভরে এলো। এক পল চাইলেন সাজানো তকতকে বাড়িটার দিকে। আজ তো মিথিলার বিয়ে। এখন যদি সবাই জেনে যায় বাড়ির আরেক মেয়েকে মাস্তানরা তুলে নিয়ে গেছে, তবে তো বিয়ে ভেঙে যাবে, নষ্ট হবে তার মেয়ের জীবন। না না, বাবা হয়ে তা তো হতে দেওয়া যায় না। খোরশেদুল মাথা নাড়ালেন দুপাশে, চোখ মুখ পাথুরে করে ভাবলেন পুষ্পিতা গোল্লায় যাক। সে তো প্রথম থেকেই চাইছিলেন মেয়েটা বিদায় হোক তার ঘর থেকে। আজ কোনো একভাবে তো হচ্ছে। ওর জন্য তাহলে নিজের মেয়ের গোছানো জীবন বরবাদ করবেন কোন দুঃখে? খোরশেদুলের স্বার্থপরতার ভিড়ে বিবেক ঢাকা পড়ল অনিমেষ। বিচলিত চেহারা আবৃত হলো মেকি সাবলীল হাবভাবে। মিথিলার কক্ষ শূন্য আপাতত। সবাই বেরিয়ে গিয়েছে বর দেখতে। নিচে খাওয়া দাওয়ার তোড়জোড়। তিনতলায়ও আসছে হইচই আর চেঁচামেচির আওয়াজ। শুধু নুহা নির্বিকার বসে, তার এসবে মাথা ব্যথা নেই। মিথিলার বর কালো না মোটা সেসব নিয়েও তরুণী মেয়েটা উদ্বেগহীন। ওর সাথে কোনোরূপ কথাবার্তা ছাড়াই ফোন হাতে বসে সে। মাঝে মধ্যে তাকাচ্ছে দরজায়। পুষ্পিতা বলেছিল হাতে সব কাজ সেরে আসবে। কখন যে একেবারে ফ্রি হবে মেয়েটা। কতদিন মন প্রাণ খুলে গল্পে বসেনি দুজন। ও একবার আর চোখে মিথিলাকে দেখলো, জিরিয়ে নেই সে। ক্রমাগত পায়চারি করছে, ছুটছে যেন, অশান্ত অস্থির চিত্ত। বিচলিত চাহনি বারবার নিরীক্ষণ করছে দৌড়ের দিকে। পুষ্পিতাকে পাঠিয়েছে ঘণ্টাখানেক, অথচ ফেরেনি। প্রথম দিকে উদ্গ্রীব ছিল আংটি নিয়ে, কখন হাতে পাবে জলজলে পাথরখানা দেখবে দু চোখ ভরে। কিন্তু এতটা সময় পার হতেই তার চিন্তা প্রগাঢ় হয়। সে অধৈর্য হাতে ফের কল দিল নাহিদকে। এর মধ্যে সখানেক কল দেওয়া শেষ, বন্ধ। এবারেও একই রকমই বন্ধ শুনে মিথিলার ঘাম ছুটল কপালে। নাহিদ কি ওর জায়গায় পুষ্পিতাকে দেখে রেগে গিয়েছে? উল্টাপাল্টা কিছু করলো না তো? না না, আর যাই হোক ভেড়াটার অত সাহস নেই। তাহলে পুষ্পিতা ফিরছে না কেন? ও তো অবাধ্য হওয়ার মেয়ে না। মিথিলার মস্তিষ্কে হঠাৎ এক অন্য ভাবনা দপদপিয়ে ওঠে। হাঁটা থেকে থেমে দাঁড়ালো তৎক্ষণাৎ। পুষ্পিতা দেখতে সুন্দরী, নাহিদকে দেখে বেঁকে বসেনি তো আবার। নিজে বলদ হোক, পেছনে বিট্টুর মতো দাপুটে গুন্ডা বন্ধু, তার উপর পুরুষ মানুষ। বোকা পুষ্পিতাটা কোনো বিপদে না পড়লে হয়। মিথিলার বুক কাঁপে উৎকণ্ঠায়। ছোটবেলা থেকে পুষ্পিতাকে তার সহ্য হয় না, রাগ লাগে দেখলে। আত্মীয় স্বজনের নিকট ওর রূপগুণের বিশেষণ শুনতে শুনতে বিদৃষ্ট অতিষ্ঠ হয়ে পড়েছিল একরকম। অন্তঃপটে রোপিত ছিল হিংসের বিরাট বৃক্ষ। পুষ্পিতাকে বোন তো দূর, প্রতিদ্বন্দ্বী ভাবতেও ভেতরটা ফুঁসত ক্রোধে। কিন্তু তাই বলে অনাথ মেয়েটা বিপাকে পড়ুক, অবশ্যই তা চায় না। মিথিলা নাহিদকে আবারও কল দিল। বিফল হয়ে চসূচক শব্দ করলো রাগে। বসে পড়ল বিছানায়। এর মধ্যে সালমা বেগম ঘরে ঢুকলেন। ওনাকে দেখে উঠে দাঁড়ালো মিথিলা। উদ্গ্রীব হয়ে শুধালো, আম্মু পুষ্পিতাকে দেখেছো? ও কি নিচে? সালমা বেগম হাঁটুকু গিলে ফেললেন, সাথে গিলে নিলেন কণ্ঠে আসা প্রশ্ন। একটু থেমে পাল্টা শুধালেন, পুষ্পিতা এখানে নেই? ওকে তো অনেকক্ষণ যাবৎ দেখছি না আমি। ভাবলাম নুহার কাছে হয়তো। মিথিলা ঢোক গেলে। এর মানে ও যা ভাবছে তা সত্যি নয় তো? পুষ্পিতা নিচে নেই, বাসায় নেই, এত রাতে যাবে কোথায়? নিশ্চয়ই নাহিদ কুত্তাটা কিছু করেছে। নুহা কথাটা শুনতেই উঠে এলো। খুঁজে পাচ্ছেন না মানে কি আন্টি? এই মিথিলা আপু, তুমি না ওকে তখন কোথায় পাঠালে দেখলাম? সালমা ভ্রুকুচকে চাইলেন। মিথিলা ধীর গলায় সময় নিয়ে নিয়ে বলল, হ্যাঁ, আমি তো চার্জার আনতে পাঠিয়েছিলাম ওই ঘরে, কিন্তু এতক্ষণে তোর আসার কথা, তাই না? সালমা বেগম এবার উদ্বিগ্ন হয়ে পড়লেন। তাই খুঁজতে এসেছি। মেয়েটা তাহলে গেল কোথায়? ও তো আশেপাশের কিছু চেনে না, যে একা একা যাবে। আর চিনলেও বা আমাকে ছাড়া কোথাও নড়ে না সে। মিথিলা জিভে ঠোঁট ভেজালো। তার সব রাগ বর্তালো অবলা নাহিদের উপর। নির্ঘাত ওই কিছু করেছে পুষ্পিতাকে। সারাক্ষণ ওকে ভালোবাসি ভালোবাসি বলে ফেনা তুলে ফেলে, অথচ চোখের সামনে পরমা সুন্দরী দেখে লালা বেরিয়ে গেছে জীবের।
সে ক্ষুব্ধতায় অকথ্য দুটো গালি দিল ওকে। খোরশেদুল হাজির হলেন তখন সালমাকে বললেন, তুমি এখানে কি করছো? বেআইন সাহেবা খুঁজেছেন তোমাকে। সালমা বেগম দুশ্চিন্তায় ফ্যাসফ্যাস করে বললেন, পুষ্পিতাকে কোথাও পাচ্ছি না গো, তুমি কি দেখেছো ওকে? খোরশেদুল খানিক থমকালেন। মানসপটে ভাসল একটা ছেলের পুষ্পিতার মুখ চেপে ধরা আর তীব্র সেই গাড়ি ছোটানোর দৃশ্য। পরপর চোখ মুখ স্বাভাবিক করলেন নিমিষে। কঠোর স্বরে বললেন, আমি কি করে দেখব? কাজ ফেলে ওকে পাহারা দিতে বসেছিলাম নাকি? আমি জানি না, আছে হয়তো প্যান্ডেলের কোথাও। কিন্তু আমি তো ওখানে দেখলাম ছিল না ও। আশ্চর্য, এমন ওভার রিয়াক্ট করছো কেন সালমা? পুষ্পিতা তো বাচ্চা মেয়ে নয় যে হারিয়ে যাবে। তুমি এখন সব ফালতু জিনিস না ভেবে মেয়ের শ্বশুর বাড়ির অ্যাটেন্ড করো, যাও। আজ আমি এসবে কোনো ফাঁক রাখো, মেয়েটাও বাড়ি গিয়ে সারা জীবন কথা শুনবে না। তখন কিন্তু হাত কামড়ানো ছাড়া করার কিছু থাকবে না আমাদের। সালমা বললেন, কিন্তু পুষ্পিতা? খোরশেদুল বিজয় বিরক্ত হয়ে বললেন, আবার পুষ্পিতা? রাহাত তো রাস্তায় দেখছে বন্ধুদের সঙ্গে, আছে হয়তো ওর সাথে। সারা জীবন ওর কথা ভাবলে এবার নিজের মেয়ের বিদায়ের সময় অন্তত তার দিকটা ভাবো। চলো এখন। আচ্ছা এসো তো। রীতিমাত্র স্ত্রীর হাত টেনে টুনে নিয়ে চললেন খোরশেদুল। দরজায় গিয়ে থামলেন। পেছনে ফিরে সূক্ষ্ম চোখে মেয়ের ভাবুক অভিব্যক্তি নিরীক্ষণ করে বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।